হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো আজকে তাদেরকে আমি ভূগোলের 3য় অধ্যায় শিলা থেকে তোমাদের আজকে আমি সাজেশন জায়গাগুলো দেখিয়ে দেবো। অর্থাৎ বইয়ের কোন কোন জায়গাগুলো তোমরা ভালো করে পড়লে অনায়াসেই তোমরা ভূগোলে কমন পেতে পারো। ঠিক আছে, আমি যেগুলো বলবো তার বাইরে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না, এটুকু 100% গ্যারেন্টি। ঠিক আছে, আর জানবে মানে যে সমস্ত পরীক্ষাগুলো মানে প্রশ্নগুলো আর কি পরীক্ষাতে আসে, সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের বই থেকে আসে, তাই বইটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকেই কমন পাবে। তো চলো শুরু করছি। তোমরা ক্লাস 7-এ এই শিলা সম্পর্কে কিছুটা ধারণা রপ্ত করেছো, আবার আমরা ক্লাস 8-এ শিলা পেয়েছি, সেখানে আরও ভালো করে জানতে পারবো। বলছে পৃথিবীতে যে শক্ত মানে পৃথিবীটা আর কি যে শক্ত আবরণ ঢাকা তা হলো শিলা। বোঝা গেল, শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে আর কি শিলাটা গঠিত তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়েও গঠিত হতে পারে। তাহলে এগুলো হচ্ছে শিলার উপাদান। বোঝা গেল? একদম নিচে চলে এসো, যেটা তোমাদের মেন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায়। এদের সৃষ্টি আর বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শিলাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পরীক্ষা তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে শিলা কি এবং শিলা কত প্রকার। বুঝতে পারছো? শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো তারপরে তোমরা দেখবে রয়েছে প্রথম আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা ডিটেলস এখানে আমরা পড়বো, তারপর পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা। ঠিক আছে, তো তোমরা জানো আগ্নেয় শিলাটা কি না, পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন সৃষ্টি হয় সেটি হচ্ছে মানে যে কঠিন শিলাটা তৈরি হয় প্রথমেই, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটি হচ্ছে আগ্নেয় শিলা। বোঝা গেল? তাহলে আগ্নেয় শিলা বলতে কি বোঝো, মানে এটা লিখবে। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। তাহলে আগ্নেয় শিলার অপর নাম কি? প্রাথমিক শিলা। কেন না, এই শিলাটা প্রথম সৃষ্টি হয়েছিল বলে। ভূ অভ্যন্তর বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। তোমরা ছোটোবেলায় পড়েছো 7-এ ম্যাগমা কি না, ভূ অভ্যন্তরে যেগুলো গলিত অবস্থায় রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, এগুলো উত্তপ্ত গলিত অবস্থায় কিন্তু ভূ অভ্যন্তরে রয়েছে ম্যাগমা রূপে। আর এই ম্যাগমা যখন ভূ অভ্যন্তরে প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং আস্তে আস্তে শীতল হয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকেই আমরা বলি আগ্নেয় শিলা। বোঝা গেল? এভাবেও কিন্তু আগ্নেয় শিলার সৃষ্টি করে। তো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কিন্তু দুরকম। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলার আবার 2 প্রকার, একটা পেলাম নিঃসারী, আরেকটা পাবো দেখো উদ্বেদী। মনে রাখবে। তাহলে নিঃসারী আগ্নেয় শিলার সংজ্ঞাটা বুঝলে? এগুলি তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, যে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো এবং তাদের ব্যাখ্যা করো। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বরের জন্য হলে পরে ছোটো ছোটো প্রশ্ন আসবে, নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে, উদ্বেদী আগ্নেয় শিলা কাকে বলে ইত্যাদি। বলছে খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসাল্ট ও অবসিডিয়ান। আবার ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয় এবং সেটা হয়ে উদ্বেদী আগ্নেয় শিলার সৃষ্টি করে। বোঝা গেল? যেমন গ্রানাইট, ডোলেরাইট। এই উদ্বেদী আগ্নেয় শিলার আবার 2 রকমের হয়। তাহলে উদ্বেদী আগ্নেয় শিলার আবার ভাগ পাবো, একটা হচ্ছে উপপাতালিক শিলা, একটা হচ্ছে পাতালিক শিলা। ভাগগুলো ভালো করে মনে রাখবে। আগ্নেয় শিলা 2 প্রকার, একটা নিঃসারী আগ্নেয় শিলা, একটা উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলা আবার 2 প্রকার, উপপাতালিক ও পাতালিক। তো যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি হাইলাইট করে রেখেছি, তোমরা কিন্তু এগুলো পেন দিয়ে মার্ক করে রাখো অথবা খাতায় নোট করে রাখো। ঠিক আছে? উদ্বেদী আগ্নেয় শিলা আবার 2 রকমের হয়, একটা হচ্ছে উপপাতালিক, একটা হচ্ছে পাতালিক। দেখো, ম্যাগমা ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডোলেরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি তাকে বলা হয় পাতালিক শিলা। বোঝা গেল? অর্থাৎ কিছু কিছু আগ্নেয় শিলা খানিকটা ভেতরের দিকে থাকে, কিছু কিছু আগ্নেয় শিলা একদম ভূ অভ্যন্তরের বলতে পারো ছিদ্রপথে, ঠিক আছে, অর্থাৎ ভেতর দিকেই থাকে।
অর্থাৎ ফাটলের বাইরে বেরিয়ে আসতে পারে না, ঠিক আছে। তার মধ্যে দুরকম ভাগ, একটা উপপাতলিক, একটা পাতালিক, ঠিক আছে। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। ওকে, তো তোমরা আগ্নেয়শিলা ডিটেলস কি পড়বে না, আগ্নেয়শিলা কাকে বলে, আগ্নেয়শিলা কত প্রকার ও তার ভাগগুলো কি কি, সঙ্গে একটা করে উদাহরণ, ঠিক আছে। একদম নিচে চলে এসো। আগ্নেয়শিলার বিশেষত্ব অর্থাৎ বৈশিষ্ট্যটা কি। এই শিলা খুব শক্ত হয় ও ভারী হয়, ঘনত্ব খুব বেশি, কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতাটাও এখানে কিন্তু বেশি। তাহলে তোমরা পড়বে আগ্নেয়শিলার বিশেষত্ব বা আগ্নেয়শিলার বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা করবে। এরপর চলেছে তার পরের পাতায়, দেখো রয়েছে একদিকে গ্রানাইট, একদিকে রয়েছে ব্যাসাল্ট, অর্থাৎ দুটো আগ্নেয়শিলার বৈশিষ্ট্য বা পরিচয়। গ্রানাইট কি, ছবিটা দেখতে পাচ্ছ কীরকম দেখতে, গ্রানাইট পাথর। বলছে প্রধানত এই আগ্নেয়শিলায় মহাদেশীয় ভূত্বক তৈরি। হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী ও শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে এই শিলা দানাগুলো কিছুটা বড়, ঠিক আছে। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপ সাধারণত গোলাকার হয়, ঠিক আছে। তো এই হলো গ্রানাইট শিলার বৈশিষ্ট্য। তারপর রয়েছে ব্যাসাল্ট শিলা, ছবিটা দেখতে পাচ্ছ কীরকম হয়। বলছে প্রধানত এই আগ্নেয়শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়। তাহলে দেখো পার্থক্য হয়ে যাবে, গ্রানাইট ও ব্যাসাল্টের মধ্যে পার্থক্য যদি পরীক্ষাতে আসে, এখান থেকে তোমরা পার্থক্যও লিখতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু মহাদেশীয় ভূত্বক তৈরি হয় গ্রানাইট শিলা দিয়ে, আর ব্যাসাল্ট দিয়ে মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়, ঠিক আছে। খুব ভারী ও শক্ত, ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। ব্যাসাল্ট গঠনকারী প্রধান খনিজগুলোর মধ্যে পড়ছে কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। ব্যাসাল্ট শিলায় উলম্ব দারুণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবাস্যতা যথেষ্ট বেশি। খুব দ্রুত খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এর দানাগুলো বেশ সূক্ষ্ম। ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টাকৃতির ভূমিরূপ দেখা যায়। তাহলে এখানে ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন পেলাম, গ্রানাইট ও ব্যাসাল্ট শিলার মধ্যে পার্থক্য বা এদের বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর আসছি পাললিক শিলা। দেখো বাঁদিকে একটা ছবির মাধ্যমে দেখানো রয়েছে, পলির উপরে কাদা পাথর, নিচে চুনা পাথর, তার নিচে বেলে পাথর, তার নিচে কনগ্লোমারেট। বলছে আগ্নেয়শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবের উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। বোঝা গেল কীভাবে পাললিক শিলার সৃষ্টি হয়। এই শিলার মধ্যে থাকে বালি, পলি, কাদার ভাগ বেশি পরিমাণে থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রক, যেমন চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। তারপর দেখো রয়েছে পাললিক শিলার বিশেষত্ব বা পাললিক শিলার বৈশিষ্ট্য। এই শিলায় স্তরায়ন বা কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটাও শর্ট কোশ্চেন আসতে পারে যে জীবাশ্ম দেখা যায় কোন শিলায়, তখন তোমরা উত্তর লিখবে পাললিক শিলায়। এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশ্যতা খুব বেশি, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয়শিলার থেকে কম, দারুণ, ফাটল ও কেলাসের গঠন সেরকম এখানে থাকে না, ঠিক আছে। তাহলে পাললিক শিলার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি করবে। তার পরের পাতা চলে এসো, দেখো ডান দিকে রয়েছে অতীতের ছাপ জীবাশ্ম। জীবাশ্ম কি 2 নম্বর যদি আসে তোমরা লিখতে পারো। বলছে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহটা প্রস্তির্ভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একে বলে জীবাশ্ম। অশ্ব কথার অর্থ হলো পাথর, ঠিক আছে। অশ্ব কথার অর্থ কি? পাথর। তার জীবাশ্মটা কি বোঝা গেল। এটা কিন্তু 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখবে অথবা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে। তারপর যেটা রয়েছে তোমরা নিজেরা একবার রিডিং পড়ে নেবে, এটা নিজেরাই পড়ে নিও, এখানে পড়ার মতো সেরকম কিছু নেই। এরপর চলে এসো পাললিক শিলা কত প্রকার, এটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। পাললিক শিলা 2 প্রকার, এক সংঘাত শিলা আরেকটা হচ্ছে অসংঘাত শিলা। বইটা পুরনো বলে দাগানো রয়েছে, তার জন্য কিছু মনে করো না, শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের দেখা দরকার এবং বোঝা দরকার, সেগুলো ভালো করে বুঝে নাও। তো দেখো সংঘাত শিলা কি, প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা, যেমন কনগ্লোমারেট, ব্রেক্সিয়া। অসংঘাত শিলা কোনগুলো না রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্টি শিলা, সেটা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা ইত্যাদি। তাই সংঘাত শিলা অসংঘাত শিলাটা কি বুঝতে পারলে এটা কিন্তু ভালো করে গুছিয়ে লিখবে, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে
পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, তারপর দেখো রয়েছে বিভিন্ন পাথরের বৈশিষ্ট্য, অর্থাৎ 3 রকমের পাললিক শিলার পার্থক্য এটা হয়ে যেতে পারে, অথবা তাদের বৈশিষ্ট্যটা হয়ে যেতে পারে, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। তো তোমরা এই 3টে পাথরের বৈশিষ্ট্যটা পড়ে নেবে। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা আছে এবং দাগ দেওয়া আছে সেটা একবার দাগিয়ে নিও, তাহলেই হবে, একবার রিডিং পড়ে নিলেই হবে যে এই পাথরগুলোর কী কী বৈশিষ্ট্য। ওকে, আর এগুলো কোথায় কাজে লাগানো হয়, চুনা পাথর কোন কাজে লাগানো হয়, বেলে পাথর কোন কাজে লাগানো হয়, কাদা পাথর কোথায় লাগানো হয়, এটাও দেখবে, এটা পড়লেই হবে। যেমন দেখো রয়েছে লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি মন্দির, খাজুরাহ মন্দির, জয়সলমীরের সোনার যে কেল্লা বেলে পাথরে কিন্তু তৈরি। ঠিক আছে, এটা মনে রেখো। এরপর চলেছে তার পরের পাতাতে রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা যখন ভূ অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপ নানান রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় পরে তারা পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে নতুন একটা ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়, তখন তাকেই বলে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো একবার মনে রাখবে। রূপান্তর শিলা তো নামটা সেই শুনেই বুঝতে পারছো, রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগ্নেয় এবং পাললিক শিলা দুটোই বিভিন্ন কারণে যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন তার নতুন একটা নাম দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে রূপান্তরিত শিলা, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক ও ব্যাপক রূপান্তর ঘটে, যেমন স্লেট। স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে, যেমন মার্বেল। ঠিক আছে, তাহলে ব্যাপক রূপান্তর ঘটে এরকম একটা শিলার উদাহরণ হবে স্লেট, আর স্পর্শ বা স্থানীয় রূপান্তর ঘটে এমন একটা শিলার নাম সেটা হবে মার্বেল। এরপর দেখা রয়েছে রূপান্তর শিলার বিশেষত্ব, রূপান্তর শিলার বৈশিষ্ট্যগুলো কী কী এটা একবার পড়ে নেবে। ঠিক আছে, তার আগে দেখো ছবিতে দেখো রয়েছে গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়, নিস, ব্যাসাল্ট, অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, বেলে পাথর, কোয়ার্টজাইট, এগুলো করবে। এখানে বইটা তো অস্পষ্ট রয়েছে, তোমাদের নিজেদের বই দেখবে আরো ভালো করে দেওয়া রয়েছে, সেটা ভালো করে করবে যে কি পাথর রূপান্তরিত হয়ে কি নাম সৃষ্টি হয়েছে। ওকে, চুনা পাথর মার্বেলে পরিণত হয়েছে, পিট কয়লা গ্রাফাইটে, সেল স্লেটে, স্লেট থেকে ফিলাইট, ফ্ল্যাট থেকে সিস্ট, এইভাবে রূপান্তরিত হতে হতে নতুন নামকরণ হয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে পাতা দেখো রয়েছে 3টি রূপান্তর শিলার পরিচয়, মার্বেল, স্লেট, লিস নয় নিস আর কি। তো মার্বেল, স্লেট এবং নিস এই 3টি রূপান্তর শিলার পরিচয়টা ভালো করে পড়বে। মার্বেল পাথর তোমরা জানো যে চুনা পাথরের রূপান্তরিত রূপ। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর হয়, মসৃণ চকচকা হয়, এর রং সাদা হয়, সবুজ, ধূসর, হলুদ, নীল অনেক রকমের হয়। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, তাই স্থাপত্য ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। তবে অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয়। সেই রকমভাবে স্লেট ও নিচটাও তোমরা বাড়িতে পড়ে নেবে। ঠিক আছে, এরপর চলে এসো শিলাচক্র কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিলাচক্রটা পড়ার আগে তোমাদের বলবো নিজেদের খাতাতে এই শিলাচক্রের যে ছবিটা, এই ছবিটা বাড়িতে প্র্যাকটিস করতে। শিলাচক্র যদি পরীক্ষাতে বড় প্রশ্নের জন্য আসে 5 নম্বর অথবা 4 নম্বরের ক্ষেত্রে এই ছবিটা তোমাদের কিন্তু আঁকতে হবে, এঁকে বা লিখে তোমাদের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকে বাড়িতে করবে এবং এটা ভালো করে ফলো করো, তোমাদের পড়াটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই পয়েন্ট ধরে ধরে তোমরা যদি পড়ো, তোমাদের বড় প্রশ্নের জন্য আলাদা করে কিছু পড়তে হবে না, এখান থেকেই গুছিয়ে লিখলেই অ্যান্সার তোমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অগ্নুৎগমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠের লাভারূপে বেরিয়ে এসে বা ভূ অভ্যন্তর শীতল কঠিন হয়ে আগ্নেয় শিলার কি হয়, সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদী তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। আগ্নেয় ও পাললিক এই 2 ধরনের শিলা ভীষণ তাপ ও চাপ আবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা পরিণত হয়। আবার বহু বছর পরে এই 3 ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। বোঝা গেল? তাহলে এই শিলাগুলো আবার কি হতে পারে, ম্যাগমায় পরিণত হতে পারে। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আবার কখনো কখনো রূপান্তরিত শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টি হয়। বোঝা গেল? প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর এই নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের যে সম্পূর্ণ প্রক্রিয়া, সেটাই হলো শিলাচক্র। বোঝা গেল? শিলাগুলো আবার কখনো কখনো ভূ আলোড়নের প্রভাবে আবার ম্যাগমাও তৈরি হয়ে যায়। আবার পুনরায় সেই ম্যাগমা যখন পরিণত হবে, আবার ম্যাগমা আবার কোনো না কোনোভাবে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে এসে আবার আগ্নেয় শিলা সৃষ্টি করবে।
আগ্নেয়শিলা থেকে তারপর আবার পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, আবার সেটা কোনো না কোনোভাবে ম্যাগমায় পরিণত হবে। তো এইভাবেই শিলাচক্রটা হচ্ছে। বোঝা গেল? এবার দেখো রয়েছে ভূমিরূপের ওপর শিলার প্রভাব। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপের মধ্যে একটা উদাহরণ হচ্ছে ডেকান ট্র্যাপ। এটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, এটা মনে রাখবে, শর্ট কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। একটু ঘুরিয়ে বলা হয়ে গেল, গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপটা কিন্তু ডেকান ট্র্যাপ না, ডেকান ট্র্যাপ হচ্ছে ব্যাসাল শিলা দ্বারা গঠিত, মনে রাখবে। আর গ্রানাইট শিলায় গঠিত হচ্ছে ছোটনাগপুর অঞ্চল, এটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, অর্থাৎ ছোটনাগপুর অঞ্চলটা পুরোটাই কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত, আর ডেকান ট্র্যাপটা কিন্তু ব্যাসাল শিলা দ্বারা গঠিত। ওকে, মনে রাখবে। তারপর দেখো রয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ও কাস্ট ভূমিরূপ কি, এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা করবে। গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথর দণ্ডগুলোকে বলে স্ট্যালাগমাইট। এই স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি হয়। ওই স্তম্ভগুলো আবার চুনাপাথরযুক্ত অঞ্চল, নদী বা বৃষ্টি জল মাটিতে দ্রুত ক্ষয়ে ভূগর্ভে গিয়ে ছোট বড় আকৃতির নানা গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কাস্ট ভূমিরূপ। ছবি দেখতে পাচ্ছ, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট ঠিক এরকম দেখতে হয়। ইমরান চেরাপুঞ্জি মৌসিনরামে ঘুরতে গিয়ে চুনাপাথরের গুহা দেখতে পায়। তাহলে কোথায় রয়েছে চুনাপাথরের গুহাটা? ইমরান কোথায় গিয়ে দেখতে পেয়েছিল চুনাপাথরের গুহা? না, চেরাপুঞ্জিতে, মৌসিনরামে। ঠিক আছে, সেখানে গিয়ে দেখতে চুনাপাথরের গুহা, যেখানে গিয়ে চুনাপাথরের যে ঝুলতে থাকা চুনাপাথর দণ্ড সেগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। আবার ওপর থেকে জমে থাকা চুনাপাথর দণ্ডগুলোকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। ঠিক আছে, তাই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট সব কিছু চুনাপাথর থেকেই হচ্ছে, তাই এটা কিন্তু দেখবে। নিচে দেখো রয়েছে বিশেষ কথা, এটাও তোমাদের পড়া দরকার। চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার, বহুতল বাড়ি অথবা একতলা, দোতলা, তিনতলা, চারতলা যেগুলো হয় অনেক তলা বাড়ি, সেই বাড়ি অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা কিন্তু উচিত নয়। কারণটা কি বলতো? নদী বা বৃষ্টি জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্ষয়ে গিয়ে এগুলো কি যেতে পারে? ভেঙে যেতে পারে। এই ধরনের নির্মাণ কাজের জন্য আগ্নেয়শিলা অধিষ্ঠিত অঞ্চলেই কিন্তু উপযুক্ত। অর্থাৎ গ্রানাইট শিলা দ্বারা যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত সেই সমস্ত এলাকা, ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত সেই সমস্ত এলাকা কিন্তু ভালো। ঠিক আছে, এই চুনাপাথরযুক্ত এলাকাগুলো কিন্তু অতটাও ভালো নয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে পাতা চলে আসে, দেখো শিলা গঠনকারী বিভিন্ন খনিজ। বলছে শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। বোঝা গেল তা খনিজ কি? যেগুলো শিলার মধ্যে থাকে, কেলাসিত অবস্থায় রাসায়নিক সংযুক্তিভাবে পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থগুলো সবই হচ্ছে কিন্তু খনিজ। এগুলো বিভিন্ন আকার হতে পারে, বিভিন্ন বর্ণ হতে পারে, বিভিন্ন কাঠিন্য নিয়ে হতে পারে। ঠিক আছে, সবই থাকতে পারে খনিজের। তো সেটাই বলছে খনিজ একটি নির্দিষ্ট মৌলিক হতে পারে, যেমন হিরে যা হলো কার্বনের রূপভেদ। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়েও গঠিত হতে পারে, যেমন গোলাপি রঙের অর্থোক্লেজ ফেলসপার পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন দ্বারা কিন্তু গঠিত। বোঝা গেল? তাহলে গোলাপি রঙের যে অর্থোক্লেজ ফেলসপার, এটা কিন্তু এতগুলো উপাদান দ্বারা কিন্তু গঠিত। প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম, এই 8টা মৌল দ্বারা গঠিত। তাহলে বেশিরভাগ শিলা কোন কোন মৌল দ্বারা গঠিত সেই মৌলগুলো একবার পড়ে রাখবে। ঠিক আছে, এরপর বিভিন্ন খনিজের মধ্যে কয়েকটা খনিজ দেওয়া রয়েছে, তার মধ্যে কোয়ার্টজ, ফেলসপার আর অভ্র, এগুলো সম্পর্কে একটু দেওয়া রয়েছে, এটা একবার পড়ে নেবে। জিপসাম। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন খনিজ, তাদের বৈশিষ্ট্য সমেত দেওয়া রয়েছে, এটা একবার পড়ে নেবে। জানার বিষয় দেখা রয়েছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। পরীক্ষাতে এটা আসে যে খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় কোন স্কেলে? উত্তর হবে মোহ স্কেলে, যার সূচক মাত্রা কত থাকে? 1 থেকে 10। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে। মনে রাখবে, সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম হচ্ছে ট্যাল্ক আর সর্বোচ্চ কাঠিন্যের খনিজের নাম হচ্ছে হিরে, যার মান হচ্ছে 10, সূচক মাত্রা আর কি। এরপর চলে এসো খনিজের প্রভাব। তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমিকে কেন বলা হয়? কেন ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার? খনিজ ভাণ্ডার বলতে বুঝতেই পারছো, সেখানে খনিজের পরিমাণটা বেশি। অভ্র, ডলোমাইট, বক্সাইট, ম্যাঙ্গানিজ, লোহা, তামা সব কিছুই কিন্তু ওই এলাকায় বেশি পাওয়া যায় বলেই ওই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এটাই এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো রয়েছে শিলা থেকে মাটির সৃষ্টি। শিলা থেকে মাটির সৃষ্টি কীভাবে হয়? শিলা চূর্ণগুলোকে বলা হয় রেগুলিত। পড়বে। তো এখানে সেরকম প্রশ্ন সেরকম কিছুই নেই। শিলা থেকে মাটির সৃষ্টি কীভাবে হচ্ছে সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, একবার পড়ে নিলেই হবে।
ঠিক আছে, তো এই হলো তোমাদের শিলা থেকে ইম্পর্টেন্ট জায়গা। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো শিলার কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে এবং কোথা থেকে প্রশ্ন হতে পারে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও।